আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2019-এর যে বোর্ড কোশ্চেনটা আছে এমসিকিউ সেটা সলভ করব। তো এই বোর্ড কোশ্চেনে প্রথমে 1 নম্বর প্রশ্নে আছে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় 1 জৈব যৌগের গঠন, এটা ঠিক আছে। স্বচ্ছ মাধ্যমের পুরুত্ব, এটা ঠিক নেই। বর্ণযুক্ত দ্রবণের ঘনমাত্রা, এটাও ঠিক আছে, কারণ আমরা জানি বিয়ার ল্যাম্বার্টের সূত্রের সাহায্যে মূলত বর্ণযুক্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। এছাড়া আরেকটা যেটা এক্সট্রা ব্যবহার বা স্পেশাল ব্যবহার সেটা হচ্ছে জৈব যৌগের গঠন তৈরি করতে বা গঠন শনাক্ত করতেও বিয়ার ল্যাম্বার্টের সূত্র নির্ণয় করা যায়। তাহলে 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। তো গ অপশনে 1 ও 3 আছে, তাহলে গ হচ্ছে 1 নংয়ের সমাধান। 2 নং কোশ্চেনে বলেছে সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলক কোনটি। তো সেকেন্ডারি অ্যামিন আমরা জানি যে যেই অ্যামিনের অ্যাটলিস্ট হচ্ছে একটি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে এবং তার সাথে অপর হাতে একটি হাইড্রোজেন থাকে। তো এখানে আমরা প্রথম অপশনে দেখছি অ্যামিনের নাইট্রোজেনের সাথে 2টি হাইড্রোজেন উপস্থিত, এটা প্রাইমারি অ্যামিনের কার্যকরী মূলক। ক্ষয় দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সাথে একটি হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল গ্রুপ, তাহলে এটাই হচ্ছে সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলক। অপর যে মূলকগুলো আছে এগুলো হচ্ছে টারশিয়ারি অ্যামিন এবং সেটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কার্যকরী মূলক দেওয়া আছে, তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কোনো একটা অ্যামিন গ্রুপের সাথে অ্যাটলিস্ট একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, 2টা অ্যালকাইল থাকলে 3rd ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন। 3 নং কোশ্চেনে বলেছে কোনটি লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড আসলে কারা? যারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড, আর যারা মুক্তজোড় ইলেকট্রন ধারণ করে নিজেদের মধ্যে বা ত্যাগ করতে পারে তারা হচ্ছে লুইস ক্ষার। তো এখানে নাইট্রোজেনের মধ্যে কিন্তু একজোড়া মুক্তজোড় ইলেকট্রন উপস্থিত আছে, এই কারণে নাইট্রোজেন হচ্ছে লুইস ক্ষার। পানি অণুর মধ্যে অক্সিজেনও মুক্তজোড় ইলেকট্রন উপস্থিত থাকে, এটাও লুইস ক্ষার। ক্লোরাইডের মধ্যে নেগেটিভ চার্জ আছে অর্থাৎ ইলেকট্রন উপস্থিত আছে, এটাও লুইস ক্ষার হবে। তাই লুইস অ্যাসিড কিন্তু অবশিষ্ট থাকে বোরন ট্রাইক্লোরাইড। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইডের যে সর্ববহিস্থ কক্ষপথ সেখানে কিন্তু 3টি বন্ধনজোড় ইলেকট্রন আছে, অর্থাৎ গঠন হচ্ছে এইরকম। সর্ববহিস্থ কক্ষপথে 3টি বন্ধনজোড় ইলেকট্রন অর্থাৎ 6টি ইলেকট্রনের উপস্থিতি থাকায় এখানে কিন্তু অষ্টক অপূর্ণ থাকে, যে কারণে বোরন ট্রাইক্লোরাইড একটা অষ্টক অপূর্ণ যৌগ। তাই সেটা অন্য যৌগ থেকে যখন মুক্তজোড় ইলেকট্রন পায় সে মুক্তজোড় ইলেকট্রন নিজের মধ্যে গ্রহণ করে সেটা অষ্টক পূর্ণ করতে পারে। এ কারণে এই বোরন ট্রাইক্লোরাইডটা হচ্ছে লুইস অ্যাসিড, যেহেতু এটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই। এরপরে 4 নং কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি একটা যৌগ দেয়া আছে জৈব যৌগ, যেই জৈব যৌগের আলোকে একটা উদ্দীপক আছে। তো যৌগটিতে বিদ্যমান 1 নং অপশনে বলেছে 2টি টারশিয়ারি অ্যালকোহল মূলক। আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে কিন্তু কোনো টারশিয়ারি অ্যালকোহল গ্রুপই যুক্ত নেই, তাই এই প্রথম অপশনটা ভুল। তো এই ধরনের বহু নির্বাচনী প্রশ্নে যেহেতু 2টা করে অপশন অ্যাটলিস্ট একটা করে ইয়েতে থাকে, যেমন কয়ে 1 ও 2, ক্ষয়ে 2 ও 3, অর্থাৎ প্রতিটি অপশনে অ্যাটলিস্ট 2টা করে সমীকরণের আছে, তাই যেহেতু প্রথম সমীকরণটা ভুল আমরা বের করলাম, তো অবশ্যই 2 ও 3 যেই অপশনে আছে সেটা হবে সঠিক উত্তর। তাছাড়া আমরা যদি যাচাই করি সেখানে দেখতে পাবো যে 2 আছে, বলা আছে যে যৌগতে একটি কাইরাল কার্বন থাকে, তো এখানে এই যৌগতে কিন্তু কাইরাল কার্বন উপস্থিত আছে এবং 3-এ বলেছে 2টি ফেনোলীয় হাইড্রোক্সিল মূলক আছে। তো এই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বেনজিন বলয় আছে যেখানে 2টি ফেনল যেটি হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে, যেটি ফেনোলীয় গ্রুপকে নির্দেশ করে, তাই 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। এ কারণে খ অপশনটা সঠিক, 2 ও 3। এরপরে 5 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা ছকের মতন দেয়া আছে, যেখানে প্রত্যেকটা অবস্থায় হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রথম পাত্রে আছে 0.5 গ্রাম 1 ATM চাপ এবং 2 লিটার আয়তন। দ্বিতীয় পাত্র বি পাত্রে আছে 1 গ্রাম পদার্থ 1.5 ATM চাপ এবং 2 লিটার আয়তন। সি পাত্রে আছে 1 গ্রাম পদার্থ 2 ATM চাপ এবং 3 লিটার আয়তন। তো প্রথমে আমাদের 1 নং কোশ্চেনে বলেছে সি পাত্রের গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি। তো গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি হওয়ার জন্য আমাদের 3টা পাত্রের ক্ষেত্রে কি করতে হবে, আমরা জানি যে এই 3টা পাত্রের ক্ষেত্রে আমরা পদার্থের আণবিক ভরটা বের করব। তো যেই পদার্থের
আণবিক ভর সবচেয়ে কম হয় তার ব্যাপন হার বেশি হয়, কারণ আমরা জানি যদি ভর কম হয়, হালকা হয়, সেই পদার্থ সহজে ছড়িয়ে পড়তে পারে। তা আমরা প্রথমেই 3টা পাত্রের জন্য আণবিক ভর বের করব। তো যেহেতু 2 লিটার আয়তন আছে প্রথম পাত্রে এবং 1 atm চাপ আছে, তাহলে আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 লিটার যে কোনো 1 মোল গ্যাসের মোলার আয়তন 24.789 লিটার, অর্থাৎ 24.789 লিটার পরিমাণে কোনো পদার্থের 1 মোল উপস্থিত থাকে। যেহেতু এখানে 0.5 গ্রাম বলেছে 2 লিটারে উপস্থিত, তাহলে 24.789 লিটারে যত গ্রাম উপস্থিত থাকবে সেই পরিমাণটাই হবে ওই পদার্থের আণবিক ভর। তাহলে প্রথম পাত্রে 24.789 লিটারে উপস্থিত পদার্থের পরিমাণ হচ্ছে 6.19 গ্রাম। এরপরে বি পাত্রে আমরা খেয়াল করি, বি পাত্রে আছে হচ্ছে 1 গ্রাম পদার্থ। তো এখানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু প্রেশার কিন্তু 1.5 atm। তো এই প্রেশারটা কিন্তু আসলে আমাদের যে এসএটিপির যে প্রেশার 1 atm এর সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো এই কারণে এই প্রেশারটাকে কিন্তু আমাদের 1 atm এ কনভার্ট করতে হবে, এবং 1 atm এর প্রেশারটাকে কনভার্ট করলে আমাদের আয়তনটাও কিন্তু পরিবর্তিত হবে। তো আমরা নরমালি সূত্র জানি P1 V1 is equal to P2 V2। তো এখান থেকে আমরা যেহেতু বের করব V2 এর মান, তাহলে V2 is equal to হবে P1 V1 divided by P2। এখানে P1 হচ্ছে 1.5, V1 হচ্ছে 2 ডিভাইডেড বাই P2 হচ্ছে 1 atm, মানে 1 atm প্রেসারে কতটুকু আয়তন হয় সেটা আমরা নির্ণয় করব। তাহলে 1.5 into 2 is equal to 3। তাহলে 3 লিটার গ্যাসের মধ্যে 1 গ্রাম পদার্থ উপস্থিত আছে। তো 24.789 লিটারে কতটুকু বা কত গ্রাম পদার্থ উপস্থিত, তাহলে 1 into 24.789 ডিভাইডেড বাই 3, 8.263। অর্থাৎ বি পাত্রের যে গ্যাস সেটা আণবিক ভর হচ্ছে 8.263, এ পাত্রের গ্যাসের আণবিক ভর 6.19, এবং সি পাত্রের আণবিক ভর কত হবে? একইভাবে এখানেও কিন্তু 2 atm চাপ আছে। তো এসএটিপিতে কনভার্ট করার জন্য আমরা এখানে V2 is equal to লিখব P1 V1 divided by P2, অর্থাৎ 1 atm চাপে কতটুকু আয়তন হয় আমরা সেটা বের করব। তো P1 এর মান এখানে আছে 2, V1 এর মান 3 ডিভাইডেড বাই P1 1, তো 3 দুগুণে 6। তাহলে 6 লিটার গ্যাসে যদি 1 atm চাপ হতো তাহলে 6 লিটার গ্যাসে পদার্থের উপস্থিতি হচ্ছে 1 গ্রাম। 6 লিটারে যদি 1 গ্রাম থাকে তাহলে 24.789 লিটারে কত গ্রাম থাকবে? 4.13। অর্থাৎ সি পাত্রে গ্যাসের আণবিক ভর হচ্ছে 4.13। এখন 3টা পদার্থকে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি সি পাত্রে গ্যাসের ভর সবচেয়ে কম, তাই ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, এটা সঠিক। এরপর আমরা খেয়াল করি বি পাত্রে অণুর সংখ্যা কম। তো বি পাত্রে আমরা যে গ্যাসের আণবিক ভর সেটা পেয়েছি কত? 8.263 গ্রাম। তো 8.263 গ্রাম আণবিক ভর হলে এই পরিমাণের মধ্যে থাকবে 6.02 × 10⁻23টি অণু। তাহলে 1 গ্রামে কতটুকু থাকবে সেটা আমরা এখানে চাইলে 3টা গ্যাসে আণবিক ভরের মধ্যে কম্পেয়ার করে আমরা ক্যালকুলেশন না করেই বের করতে পারি। যেহেতু বি পাত্রে অণুর সংখ্যা সবচেয়ে কম বলেছে, এখন বি পাত্রে যেহেতু পদার্থের ভর সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ ভরে থাকবে 6.02 × 10⁻23টি অণু সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক অণু। তাহলে 1 গ্রামে কিন্তু আমাদের ওই অ্যাভোগাড্রো সংখ্যাকে 8.263 দিয়ে ভাগ করতে হবে 1 গ্রামে অণুর সংখ্যা বের করতে হলে। একইভাবে এখানেও আমরা 1 গ্রামে অণুর সংখ্যা বের করতে হলে অ্যাভোগাড্রো সংখ্যাকে 4.13 দিয়ে ভাগ করব। এখন অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা যখন বড় সংখ্যা দিয়ে ভাগ করব তখন অবশ্যই ভাগফলটা ছোট হবে। তাই এই হিসাবে আমরা কম্পেয়ার করলে দেখতে পাবো 3টা পাত্রের মধ্যে অবশ্যই বি পাত্রে অণুর সংখ্যাই সবচেয়ে কম হবে। তাহলে 2 নং অপশনটাও সঠিক। এরপরে 3 নং অপশনে বলেছে এ পাত্রে গ্যাস Z = 1। তো গ্যাসের
যে আদর্শ গ্যাস সমীকরণের জন্য Z = 1 হয়, যেটা গ্যাসের প্রেষণ গুণাঙ্ক হিসেবে পরিচিত। আদর্শ গ্যাস ব্যতীত যত বাস্তব গ্যাস আছে সব ধরনের বাস্তব গ্যাসের জন্য Z is not equal to 1, অর্থাৎ যেহেতু এ পাত্রের গ্যাসটা একটি বাস্তব গ্যাস, তাই এখানে এ পাত্রের গ্যাসের জন্য Z = 1 হবে না। তাহলে 3ও সঠিক, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। এরপরে আমাদের 6 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফ দেয়া আছে, যেখানে পিএইচ লেভেল দেয়া আছে y অক্ষে এবং x অক্ষে আমরা দেখতে পাচ্ছি কোনো রাশি দেয়া নেই, কিন্তু এই পিএইচ লেভেল দিয়ে আমরা দুইটা অম্ল এবং ক্ষারকে চিহ্নিত করেছি। তো ক্ষারটার পিএইচ লেভেল আমরা দেখতে পাচ্ছি যে শেষ বিন্দু, সেখান থেকে একটা সমান্তরাল রেখা ড্র করলে প্রায় 14 কাছাকাছি দাঁড়ায়। অপরদিকে যেটা হচ্ছে অ্যাসিডের পিএইচ লেভেল, সেটা কিন্তু প্রায় 3-এর কাছাকাছি। তো ক্ষার যখন প্রায় 14-র কাছাকাছি পিএইচ, তার মানে ক্ষারটা অনেক বেশি শক্তিশালী, আর অ্যাসিডটা সেই ক্ষারের তুলনায় কিন্তু অতটা শক্তিশালী অ্যাসিড না। তো আমাদের বলেছে উদ্দীপকের লেখচিত্র অনুযায়ী 1 নংয়ে আছে M হাইড্রোক্সাইড একটি সবল ক্ষার, এটা সঠিক, যেহেতু পিএইচ লেভেল প্রায় 14, তাই অবশ্যই এটা একটা সবল ক্ষার। 2 নংয়ে বলেছে টাইট্রেশনের জন্য ফেনফথেলিন উপযুক্ত নির্দেশক। তো একটা সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিডের বিক্রিয়া যখন হয়, তখন কিন্তু প্রশমন বিন্দুটা হয় প্রায় যে ক্ষারীয় যে পিএইচ, সেই ক্ষারীয় পিএইচ রেঞ্জের মধ্যে, যে প্রায় 8 থেকে 10 এই রেঞ্জের মধ্যে থাকে প্রশমন বিন্দুর পিএইচ। এই কারণে ওই রেঞ্জে যেই নির্দেশকটা বর্ণ পরিবর্তন করে, সেটাকে ব্যবহার করা হচ্ছে আমাদের সর্বোৎকৃষ্ট উপায়। তো এই কারণে যেহেতু ফেনফথেলিনটা ক্ষারীয় পিএইচে বর্ণ পরিবর্তন করে, তাই টাইট্রেশনের জন্য ফেনফথেলিন উপযুক্ত নির্দেশক হবে 2 সঠিক। 3 নংয়ে বলেছে প্রশমন বিন্দুতে অনুবন্ধী ক্ষারটি হবে সবল ক্ষার, এটাও সঠিক। অনুবন্ধী ক্ষারটা সবল ক্ষার হয় বলেই সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিডের বিক্রিয়ার পরে দ্রবণটা কিছুটা ক্ষারীয় প্রকৃতিরই থাকে। তাহলে 1, 2, 3 তিনটাই হচ্ছে সঠিক অপশন, তাই ঘ হচ্ছে 6 নংয়ের সমাধান। এরপরে 7 নংয়ে বলেছে হাইড্রোক্সিলের অনুবন্ধী অম্ল কোনটি। তো কোনো একটা ক্ষারের সাথে যখন প্রোটন যুক্ত হয়, তখন যে নতুন যৌগটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে ওই ক্ষারের অনুবন্ধী অম্ল। তো হাইড্রোক্সিলের সাথে প্রোটন যোগ করলে সেটা রূপান্তরিত হয় পানিতে, তাই হাইড্রোক্সিলের অনুবন্ধী অম্ল হবে পানি, অর্থাৎ খ অপশনটা সঠিক উত্তর। 8 বলেছে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করা হলো, ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণু সংখ্যা কত। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে এই যে যতটুকু বিদ্যুৎ চালনা করা হয় যত সময়ে, সেই বিদ্যুতের পরিমাণটাকে আমরা ফ্যারাডেতে কনভার্ট করব। এরপরে আমরা ফ্যারাডের হিসাব দিয়ে বাকি কপারের পরমাণু সংখ্যা হিসাব করব। আমরা জানি Q = I/T, তাহলে I হচ্ছে 0.16 আর T হচ্ছে 40 মিনিট। তো এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, এত কুলম্ব। তাহলে আমরা জানি 96,500 কুলম্ব = 1 ফ্যারাডে। তাহলে এত কুলম্ব হবে 0.16 × 40 × 60 ডিভাইডেড বাই 96,500 ফ্যারাডে। 0.16 × 40 × 60, তাহলে 384 ডিভাইডেড বাই 96,500 ফ্যারাডে। এতটুকু বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। এখন কপার সালফেট দ্রবণে যখন এটা আয়নে বিশ্লিষ্ট হয়, এখান থেকে তৈরি হয় কপার 2+ আয়ন এবং সালফেট। যেহেতু কপার 2+ আয়ন, তাহলে এই আমরা জানি দ্বিযোজী কোনো আয়নকে চার্জ মুক্ত করতে হলে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। একযোজী আয়নকে চার্জ মুক্ত করলে 1 ফ্যারাডে, দ্বিযোজী আয়নকে চার্জ মুক্ত করতে 2 ফ্যারাডে, তিনযোজী আয়ন হলে 3 ফ্যারাডে, এরকম বিদ্যুৎ দরকার হয়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে মুক্ত হয় 6.02 × 10⁻23টি অণু। তাহলে আমাদের 384 ডিভাইডেড বাই 96,500 ফ্যারাডে দিয়ে কতটুকু অণু মুক্ত হবে। তাহলে 1.197 × 10⁻21টি,
অর্থাৎ ক যে অপশনটা আছে 1.198 ইন্টু 10^21 এই অপশনটাই কিন্তু সবচেয়ে কাছাকাছি অ্যান্সার বা সবচেয়ে কারেক্ট অ্যান্সার। বাকি দুটো অপশন দেখি 1.342 যেটা এই সংখ্যার সাথে মিলছে না, আবার 1.546, 1.921 কোনোটাই কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশনের সংখ্যার সাথে মিলছে না, তাই প্রথম কটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমাদের বলেছে 9 নং প্রশ্নে কোন জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন নাই। প্রথমেই আছে ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেনে দুইটা ক্লোরিন আছে, একটি হাইড্রোজেন কিন্তু কার্বনের সাথে যুক্ত আছে। আয়োডোফর্ম যৌগের মধ্যেও হাইড্রোজেন আছে। হেক্সাক্লোরোবেনজিন অর্থাৎ বেনজিনের 6টা হাইড্রোজেনই যখন 6টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয় সেটাই কিন্তু হেক্সাক্লোরোবেনজিন, অর্থাৎ যেটা আরেক নামকে আমরা বলি গ্যামাক্সিন। গ্যামাক্সিনের আণবিক সংকেত হচ্ছে C6Cl6। হেক্সাক্লোরোবেনজিন বা গ্যামাক্সিন এই যৌগটার মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন উপস্থিত নেই, তাই এটাই হচ্ছে সঠিক উত্তর। 9 এর অ্যান্সার হচ্ছে 3। ওই 10-এ বলেছে পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটি। তা আমরা জানি ক্লোরাইড, সালফেট এবং বাইকার্বনেটের জন্য পানিতে ক্ষরতার সৃষ্টি হয়। তার মধ্যে বাইকার্বনেট দিয়ে পানিতে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয় এবং ক্লোরাইড এবং সালফেট আয়ন থেকে হচ্ছে স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। তাই অস্থায়ী ক্ষরতা যেহেতু বলেছে এটার অ্যান্সার হচ্ছে ঘ বাইকার্বনেট। এরপরে 11 নম্বর প্রশ্নে বলেছে কোন যৌগের ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি। অপশনে আছে প্রথমে অ্যামোনিয়া, এরপরে আছে মিথাইল অ্যামিন, গয়ে আছে ডাইমিথাইল অ্যামিন, ঘয়ে আছে অ্যানিলিন। তো আমরা যখন জৈব যৌগে যে অ্যামিন যৌগের সক্রিয়তা পড়েছিলাম তখন আমরা দেখেছি সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে গ যে অ্যান্সারটা ডাইমিথাইল অ্যামিন সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে হচ্ছে 2 ডিগ্রির চেয়ে কম সক্রিয় 3 ডিগ্রি, তার চেয়ে কম সক্রিয় প্রাইমারি অ্যামিন এবং সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অ্যানিলিন। তাই এখানে গ সঠিক উত্তর হবে, যে সবচেয়ে ক্ষারধর্মিতা বেশি হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বা ডাইমিথাইল অ্যামিনের। 12 কোশ্চেনে বলেছে অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তি কি। তো অ্যামাগা কার্ভের মূল ভিত্তি হচ্ছে v is ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ v ব্যস্তানুপাতিক p, যেখানে হচ্ছে প্রেসারটা আয়তনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তো এটাই হচ্ছে ক সঠিক অ্যান্সার। এখন আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক হতে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটা তড়িৎ রাসায়নিক কোষের ছবি আঁকা আছে, যেখানে প্রথমে আছে জিঙ্ক সালফেট দ্রবণ। এই দ্রবণের মধ্যে একটি জিঙ্ক দণ্ড ডুবানো আছে, অপরদিকে আছে একটি কপার সালফেট দ্রবণ যেখানে একটি কপারের দণ্ড ডুবানো। তো এদের মধ্যে তড়িৎ সংযোগ করার মাধ্যমে বা এদের মধ্যে একটা তড়িৎ পরিবাহী যোগ করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ উৎস তৈরি হয়েছে বা এই পুরাটা একটা কোষে রূপান্তরিত হয়েছে। মাঝখানে আবার লবণ সেতুও ব্যবহার করা হয়। তো এখানে আমাদের মান দেওয়া আছে E0 জিঙ্ক টু জিঙ্ক প্লাস জিঙ্ক 2 প্লাস ইজ ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্ট, অর্থাৎ এখানে এই অ্যানোড যে পাত্রটা সেই পাত্রের যে আমাদের এর পরিমাণ বা তড়িৎ ভোল্টের পরিমাণ বিভব হচ্ছে প্লাস 0.76 ভোল্ট, আর ক্যাথোড পাত্র কপার সালফেটের যে পাত্র সেটার ভোল্ট দেওয়া আছে মাইনাস 0.34 ভোল্ট। তো এখানে আমরা আগে খেয়াল করব যে যেটা তড়িৎ রাসায়নিক কোষের বিভব বের করার সূত্র। তো তড়িৎ রাসায়নিক কোষে আমরা যে দুইটা ধাতু ব্যবহার করি তার মধ্যে যেটা অপেক্ষাকৃত সক্রিয় ধাতু সেটা ব্যবহার করা হয় অ্যানোড হিসেবে, আর যেটা একটু কম সক্রিয় ধাতু সেটা ব্যবহৃত হয় ক্যাথোড হিসেবে। তো অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, অর্থাৎ অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়ে ধাতু থেকে ধাতব আয়নে রূপান্তরিত হয়। আর ক্যাথোডে কিন্তু বিজারণ বিক্রিয়া হয়। ক্যাথোডে দ্রবণের যে কপার আয়নগুলো সেগুলো বিজারিত হয়ে ক্যাথোড দণ্ডের সাথে যুক্ত হতে থাকে, অর্থাৎ ক্যাথোডে কপার 2 প্লাস আয়নটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হয়। তাই ক্যাথোডের যে E0 সেল এটা সমীকরণ হবে কপার 2 প্লাস থেকে কপার। তাই এখানে যেহেতু উল্টা দেওয়া আছে কপার থেকে কপার 2 প্লাস তৈরি হওয়ার জন্য যদি মাইনাস 0.34 ভোল্ট দরকার হয়, তাহলে কপার 2 প্লাস থেকে কপার তৈরি হওয়ার জন্য 0.34 ভোল্ট দরকার হবে, যেটা হবে একটা পজিটিভ চার্জ। তো এখন টোটাল E0 সেলের বিভব আমরা জানি হচ্ছে
জারণ সেলের বিভব এবং বিজারণ সেলের বিভবের যোগফল। তাহলে ই নট জিঙ্ক জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট কপার 2 প্লাস কপার, অর্থাৎ জারণ সেলের বিভব এবং বিজারণ সেলের বিভবের যোগফল হবে টোটাল সেলের বিভবের সমান। তাহলে এখানে জারণ সেলের বিভব হচ্ছে 0.76 প্লাস বিজারণ সেলের বিভব 0.34। যেহেতু এখানে নেগেটিভটাকে আমরা পজিটিভ বানিয়ে নিলাম, আমাদের যেহেতু আমাদের অঙ্কে ইয়ে করার জন্য, সলভ করার জন্য এখানে এই মানটা কনভার্সন করা দরকার ছিল। ইকুয়াল টু হবে 1.1 ভোল্ট। তাহলে পজিটিভ 1.1 ভোল্ট ক অপশনে দেওয়া আছে, এটাই হবে সঠিক উত্তর। এরপর 14 নং প্রশ্নে বলা আছে প্রদত্ত কোষের ক্ষেত্রে প্রযোজ্য হবে 1 নং অপশনে জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে ক্রিয়া করে। আমরা প্রথমেই ব্যাখ্যায় বললাম যে তড়িৎ রাসায়নিক কোষে যেটা সক্রিয় ধাতু হিসেবে থাকে, অপেক্ষাকৃত সক্রিয় ধাতুটা অ্যানোড হিসেবে কাজ করে। তো কপার আর জিঙ্কের মধ্যে জিঙ্ক সক্রিয় বেশি হওয়ায় জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে 1 সঠিক। 2 বলেছে কপার ধাতু জিঙ্কের চেয়ে অধিক সক্রিয়, এটা অবশ্যই ভুল। আর 3 বলেছে কোষটি জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস কপার। এটা কোষের যে মোট মেইন সমীকরণটা সেটা কিন্তু এরকম, এটা হচ্ছে জারণ যে অ্যানোডের সমীকরণ, এটা হচ্ছে ক্যাথোডের সমীকরণ, আর মাঝখানে দিয়ে বোঝায় সম্পূর্ণ কোষটা এই দুইটা সমন্বয়ে তৈরি। তাহলে 1 ও 3 হচ্ছে সঠিক উত্তর। তো আমাদের গ অপশনে আছে 1 ও 3, তাহলে গ হচ্ছে 14 অ্যান্সার। পরে 15 নম্বর প্রশ্নে বলেছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কয়ে আছে ফেরাস সালফেট, ক্ষয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড, গয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঘয়ে পটাশিয়াম ডাইক্রোমেট। তো এইগুলো ফেরাস সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই সবগুলোই কিন্তু যদি আমরা দ্রবণ প্রস্তুত করে রেখে দিই সেই দ্রবণের ঘনমাত্রাটা সেম থাকে না। আবার কিছু পদার্থ দেখা যায় খুব বেশি জলীয় বাষ্পের প্রতি আসক্তি থাকায় জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেলে, এই কারণে সেটার পরিমাণটা আর সমান থাকে না। তো যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যই হচ্ছে সেটা, আর তো সেটা দিয়ে তৈরি করা দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে, সেটা কোনো ধরনের পার অক্সিজেন কিংবা অন্য কোনো উপাদানের সাথে বিক্রিয়া করবে না, সেটা ক্ষয়প্রাপ্ত হবে না। তো এই বৈশিষ্ট্যগুলো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সামঞ্জস্যপূর্ণ, এ কারণে ঘ অ্যান্সার হচ্ছে আমাদের 15 নং প্রশ্নের। তো 15 নং প্রশ্নে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। 16তে বলেছে জিপসামের সংকেত কোনটি? তো জিপসাম তৈরি করা হয় ক্যালসিয়াম সালফেট মাধ্যমে, এর সাথে আবার পানি যুক্ত করলে। তো ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি যুক্ত আছে, এটা খ নং প্রশ্নে অপশনে আছে, তাই আমাদের 16-র অ্যান্সার হচ্ছে খ। 17তে বলেছে 10 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রশমিত করতে 12.6 মিলিলিটার সালফুরিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হলে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত হবে? তো এটা সলভ করার জন্য আমরা প্রথমত বিক্রিয়াটা লিখব এবং বিক্রিয়া থেকে দেখব যে অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা কত হয়। সালফুরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট লবণ তৈরি হয় এবং পানি তৈরি হয়, তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এখন আমরা সমীকরণটা দেখতে পাচ্ছি, প্রতি 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে। তো আমরা জানি অ্যাসিড ক্ষারের টাইট্রেশনের যে কোনো কিছুর আয়তন বা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে A VB MB = B VA MA, যেখানে A হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, VB হচ্ছে ক্ষারের আয়তন, MB হচ্ছে ক্ষারের ঘনমাত্রা, B হচ্ছে ক্ষারের মোল সংখ্যা, VA হচ্ছে অ্যাসিডের আয়তন, MA হচ্ছে অ্যাসিডের মোলার ঘনমাত্রা। তো এখান থেকে আমাদের বলেছে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাকে প্রকাশ করা হয় VA দ্বারা। VA = হবে A VB MB / B MA। তো আমরা A এর মান পেলাম, অ্যাসিডের মোল সংখ্যা 1 এবং ক্ষারের মোল সংখ্যা 1, তাহলে 1 × VB হচ্ছে ক্ষারের মোলার আয়তন, ক্ষারের আয়তন দেওয়া আছে 10 মিলিলিটার, MB হচ্ছে ক্ষারের ঘনমাত্রা 0.5, BO1, MA হচ্ছে 12.6 0.396 আমাদের প্রথম অপশনে দেওয়া আছে, তাই এই ক হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা 0.369 মোলার।
এরপর আমাদের 18 নং প্রশ্নে বলেছে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক কোনগুলো। তো যে বলকগুলো বেনজিনে যুক্ত হলে বেনজিন বলয়ে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক। তো এখানে প্রথমে ক অপশনে আছে নাইট্রো এবং অ্যালডিহাইড মূলক। আমরা জানি নাইট্রো মূলক হচ্ছে মেটা নির্দেশক মূলক, যেটা একটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, তাই ক অপশন অবশ্যই হবে না। ক্ষয় বলেছে অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড। তো এখানে অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড উভয়ই মেটা নির্দেশক হওয়ায় এবং উভয় বেনজিন বলয়ের সক্রিয়তা কিন্তু হ্রাস করে, তাই এটাও হবে না। গয় বলেছে ক্লোরিন এবং ক্লোরাইড এবং অ্যালডিহাইড মূলক, এই দুইটাও হচ্ছে মেটা নির্দেশক, এরাও কিন্তু বেনজিন বলয়ের ঘনত্ব হ্রাস করে। তো ঘ অপশনে আছে হাইড্রোক্সিল এবং মিথাইল গ্রুপ। তো এই দুইটা আমাদের মূলকই কিন্তু বেনজিন বলয়ে যুক্ত হলে সক্রিয়তা বৃদ্ধি পায়, তাই ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। 19 নঙ্গে বলেছে চামড়ার মূল রাসায়নিক উপাদান কোনটি। চামড়ার মূল রাসায়নিক উপাদান হচ্ছে কোলাজেন, তাহলে 19-এর অ্যান্সার হচ্ছে গ। 20-এ বলেছে কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি ব্যবহৃত হয়। তো ইটিপি হচ্ছে রাসায়নিক বর্জ্যকে বিশুদ্ধ করার একটা প্রসেস। তো এই ইটিপি দিয়ে মূলত তরল রাসায়নিক বর্জ্যগুলোকে পরিশোধন করা হয়ে থাকে, তাই এটার এই কোশ্চেনের অ্যান্সার হবে তরল অর্থাৎ খ। তাহলে 20-এর অ্যান্সার হচ্ছে খ। পরে আমাদের 21 নং প্রশ্নে বলেছে সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় তড়িৎ চালনা করলে ক্যাথোডে কোনটি জমা হবে। তো সোডিয়াম ক্লোরাইডকে গলিত করলে সেখানে তৈরি হয় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তো এগুলোকে যখন আবার তড়িৎ বিশ্লেষ্য কোষে নেওয়া হয়, তড়িৎ বিশ্লেষ্য কোষের বৈশিষ্ট্য হচ্ছে ক্যাথোড ক্যাটায়নকে আকৃষ্ট করে এবং অ্যানোড অ্যানায়নকে আকৃষ্ট করে। তাহলে এই যে ক্যাটায়নগুলো সোডিয়ামগুলো যাবে ক্যাথোডের দিকে, অ্যানায়ন ক্লোরিনগুলো যাবে অ্যানোডের দিকে। তো ক্যাথোডে যখন সোডিয়াম যাবে, সোডিয়ামটা কি হয় এখানে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ সোডিয়াম আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হয়, তাই ক্যাথোডে কোনটি জমা হবে সোডিয়াম ধাতু, অর্থাৎ ক হচ্ছে আমাদের 21-এর সঠিক উত্তর। 22-এ বলেছে নির্দেশক কোনো রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে 1 নং অপশনে বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে, এটা ঠিক আছে। বিক্রিয়াকে প্রভাবিত করে, এটা ভুল, কারণ নির্দেশক কিন্তু প্রভাবক না। বিক্রিয়াকে প্রভাবিত করবে প্রভাবক, কিন্তু নির্দেশক হচ্ছে বিক্রিয়ার প্রশমন বিন্দু বা শেষ বিন্দু নির্দেশ করবে কিভাবে, নিজের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে। 3-এ বলেছে নিজের বর্ণ পরিবর্তন করে, তাহলে এটাও সঠিক। তাহলে 1 ও 3 সঠিক উত্তর, যেটা গ অপশনে দেওয়া আছে, তাই 22-এর অ্যান্সার হচ্ছে গ। তো 23 নং যে আমাদের কোশ্চেন, সেখানে বলেছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যখন মিথানলের বিক্রিয়া হয় তখন প্রথমে এ যৌগ তৈরি হয়, এই যৌগে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিডের উপস্থিতিতে আবার বি যৌগ তৈরি হয়। বি যৌগটি কি, আমরা এখন বিক্রিয়াটা সম্পন্ন করি। মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর সাথে মিথানলের বিক্রিয়া, এখানে তৈরি হয় একটা মধ্যবর্তী যৌগ, সেটা হচ্ছে এরকম সংকেত। তো এখানে আমরা যদি বিক্রিয়াটা একটু গাঠনিক আকারে লিখি, যেমন এই মিথানলকে গাঠনিক আকারে লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে কি হলো, এখানে প্রথমে মিথানলের যে কার্বনের দ্বিবন্ধন আছে সেটা ভেঙে গেল, ভেঙে যে এই দ্বিবন্ধনের একটা হাত ফাঁকা হয়ে গেল অক্সিজেনে, সেটার সাথে যুক্ত হলো এই ম্যাগনেসিয়াম হ্যালাইড, এবং কার্বনের অবশিষ্ট ফাঁকা হাতে যুক্ত হলো অ্যালকাইল গ্রুপ। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড প্রথমে মিথানলের সাথে যুক্ত হয়ে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করলো। এই যৌগটাকে যখন পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করা হয়, এখান থেকে তৈরি হয় অ্যালকোহল প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তো এই যে অ্যালকোহলটা তৈরি হলো, আমরা দেখতে পাচ্ছি এই অ্যালকোহলে কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এবং অপর দুইটা হাতে দুইটা অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এবং অপর হাতে আছে হাইড্রোক্সিল। তো এই অ্যালকোহলটা কাকে নির্দেশ করে, প্রাইমারি অ্যালকোহলকে নির্দেশ করে, কারণ আমরা জানি প্রাইমারি অ্যালকোহলের বৈশিষ্ট্য হচ্ছে অ্যালকাইল গ্রুপ থাকবে একটি এবং অপর কার্বনে অপর 3 হাতের মধ্যে 2 হাতে থাকবে হাইড্রোজেন এবং অপর হাতে থাকবে হাইড্রোক্সিল, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলে অ্যাটলিস্ট 2টা হাইড্রোজেন থাকে, সেকেন্ডারি অ্যালকোহলে 1টা হাইড্রোজেন থাকে, 2টা থাকে অ্যালকাইল গ্রুপ, আর যেটা টারশিয়ারি অ্যালকোহল বা 3rd ডিগ্রি অ্যালকোহল সেখানে থাকে 3টা অ্যালকাইল গ্রুপ, কোনো হাইড্রোজেন থাকে না, তাই বি যৌগটি হবে অবশ্যই একটি প্রাইমারি অ্যালকোহল, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর। 24-এ বলেছে আমাদের 3টা গ্যাস পাত্র দেওয়া আছে, গ্যাস এ পাত্র এবং বি পাত্র। এ পাত্রে আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 0.8 atm
প্রেসার এবং 1 লিটার আয়তন। বি পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 0.7 atm প্রেসার এবং 1 লিটার আয়তন। তো এ এবং বি পাত্র যদি মিশ্রিত করা হয় সেই মিশ্রণটাকে নেওয়া হয়েছে এই পাত্রে, যে পাত্রের টেম্পারেচার একই 25 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের আয়তন দেওয়া আছে 1.5 লিটার। তো এখানে মিশ্রণের মোট চাপ কত? তো মোট চাপ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে PV is equal to P1 V1 plus P2 V2। এখানে P হচ্ছে মিশ্রণের মোট চাপ, V হচ্ছে মিশ্রণের মোট আয়তন, P1 V1 হচ্ছে প্রথম পাত্রের চাপ এবং আয়তন, P2 V2 হচ্ছে দ্বিতীয় পাত্রের চাপ এবং আয়তন। তো আমরা বের করব হচ্ছে P এর মান অর্থাৎ মিশ্রণের মোট চাপ। P is equal to হবে P1 V1 plus P2 V2 divided by V। তো P1 এর মান হচ্ছে 0.8, V1 এর মান 1 প্লাস P2 এর মান 0.7, V2 এর মান 1 ডিভাইডেড বাই মোট আয়তন 1.5 ইকুয়াল টু হয় 1। অর্থাৎ মিশ্রণের মোট চাপ হচ্ছে 1 atm। তো এই অ্যান্সারটা আছে খয়ে, অর্থাৎ খ হচ্ছে 24 সঠিক উত্তর। তো এরপরে আমাদের লাস্ট প্রশ্ন 25-এ বলা আছে অ্যানিলিং কোন শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ? তো অ্যানিলিং হচ্ছে কাঁচ তৈরি করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ধাপ হিসেবে গণ্য হয়। এ কারণে অ্যানিলিং কাঁচ শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ গ হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি আজকের এই যে রাজশাহী বোর্ড 2019-এর সবগুলো সলভ সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।